কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় ম্যাচ স্পেন ভার্সেস বেলজিয়াম, আরও একটা বিগ ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়তো লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইউএসএতে রাত 1টা বাজে বাংলাদেশ সময়। স্পেন বেলজিয়াম এই লড়াইটা কেমন হবে মনে হচ্ছে যে বেলজিয়াম মানে গ্রুপ স্টেজ থেকে যেইভাবে তারা শুরু করেছিল সময়ে সময়ে এবার তারা আবারও নিজেদের ফর্মটা, নিজেদের পরিচয়টা খুঁজে পেয়েছে। কঠিন হবে মনে হচ্ছে স্পেনের জন্য। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বেশ কঠিন হবে কারণ আপনার আফটার সেনেগাল ম্যাচ যেভাবে আসলে তারা স্ট্রংলি কামব্যাক করেছে, ওইটা আসলে তাদের একটা স্ট্রেংথ হিসেবে কাজ করছে থ্রু অফ দ্য টুর্নামেন্ট। ইভেনচুয়ালি যদি দেখেন তারা লাস্ট ম্যাচে আসলে ইউএসএকে যেভাবে ডমিনেট করে হারিয়েছে, সেইটা আমার কাছে মনে হয় যে আরও একটা তাদের জন্য বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে। বিকজ আপনি যদি দেখেন এই দলটাই কিন্তু আসলে গ্রুপ স্টেজ ম্যাচগুলিতে যেভাবে স্ট্রাগল করছিল, তারপর থেকে সেনেগাল ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকে 3 গোলে ম্যাচটা জিতলো, তারপর ইউএসএকে 4-1 গোলে হারালো। ইভেনচুয়ালি তাদের মেইন যে কিছু প্লেয়ার, হ্যাঁ, যারা এই ওয়ার্ল্ড কাপে আমরা ধরে নিয়েছিলাম যে টপ অফ দ্য প্লেয়ার হবে, তাদের পারফরমেন্সের বাইরে গিয়ে কিন্তু তারা এই দলটা পারফর্ম করছে। লাইক ডোকু, আমরা এখনও কিন্তু ডোকুকে ওইভাবে পারফর্ম করতে দেখছি না, যদিও লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে সে কিছুটা হলেও ভালো করেছে সাবস্টিটিউট নেমে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি দেখেন কেভিন ডি ব্রুইনা, হ্যাঁ, যার উপরে আমরা ধরে নিয়েছিলাম যে সে আসলে আমাকে বেলজিয়াম নির্ভর করবে, বাট তারও ওইভাবে কিন্তু সার্ভিসটা পাচ্ছে না। বাট এখানে যদি দেখেন রাস্কিন বা ভ্যানাকেন, তারা আসলে যেভাবে দলটাকে সাপোর্ট দিচ্ছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে বড় একটা স্ট্রেংথ। ইভেনচুয়ালি রোমেরো লুকাকুর কথা বলতে হয়, রোমেরো লুকাকু যখনই নামছে তখনই কিন্তু দলকে গোল করে কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো যে দলটা তো বেলজিয়াম, হ্যাঁ, তাদের তো আসলে একটা স্ট্রেংথের জায়গা অবশ্যই আছে। এবং আমি যে প্লেয়ারদেরকে নাম বললাম তারা তো ইউরোপের টপ লিগেই খেলে, হ্যাঁ। ইভেনচুয়ালি আরও 2 প্লেয়ারের নাম বলতে হয়, টেলিমান্স এবং টোসার। যদিও এই ম্যাচে আমি যতটুকু জানি যে ওনানা খেলতে পারবে না, বিকজ ওনানা একটা ইনজুরি কনসার্ন হয়েছে, সে লাস্ট ম্যাচে 21 মিনিটেই কিন্তু সাব হয়ে গিয়েছে, হ্যাঁ। সো তার এই এসিএল ইনজুরি, সো সে যেহেতু খেলতে পারবেন, ওই জায়গাটা হয়তো ভেনাকেনকে স্টার্ট করবে টেলিম্যানের সাথে, রাস্কিন হয়তো থাকবে। সো দলটা কিন্তু আমার কাছে মনে হয় এখন বেশ ভালো একটা শেপ তৈরি করে ফেলেছে, যেটা আমার কাছে মনে হয় যে স্পেন আসলে যে খুব সহজেই ম্যাচটা জিততে পারবে তা কিন্তু না। ইভেনচুয়ালি ম্যাচটা যদি বেলজিয়ামও জিতে, সেইটাও আমি বলবো অঘটন না, কারণ বিকজ বেলজিয়াম একটা মোমেন্টাম পেয়ে গিয়েছে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ। ইভেনচুয়ালি তাদের ওই কাতারের লাস্ট ম্যাচে যদি দেখেন কাতারের যেভাবে আসলে পারফর্ম করছে, তো তারও কিন্তু আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সটাও কিন্তু বেশ শার্প দেখাচ্ছে। সো আমি বলবো যে স্পেনের ব্যাপারটা হলো স্পেন এখন পর্যন্ত থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত কোনো গোলই খায়নি। সো তাদের তো আসলে স্ট্রেংথের অনেক জায়গা আছে, হ্যাঁ। এবং স্পেন তো আসলে এই ওয়ার্ল্ড কাপের আমি যেটা বললাম যে ফ্রান্স স্পেন তারা একদম সামনের সারির দল, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে। তো সেখানে আমি বলবো যে ম্যাচটা যে খুব একপেশীয় হবে সেটা আমি দেখছি না, খুব টাফ একটা ম্যাচ হবে। প্রবাবলি আমার মনে হয় যে স্পেনই এন্ড অফ দ্য ম্যাচ জিতবে। চট করে যুক্তরাষ্ট্র থেকে ওই ক্যানজাস শহর থেকেই নাবিল খানকে যুক্ত করতে চাই। নাবিল খান, স্পেন বেলজিয়াম, স্পেনের জন্য কি সহজ হবে ব্যাটেলটা? দে লা ফুয়েন্তের এই স্পেন অনেকটা আসলে কন্ট্রোল ফুটবলটা কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে খেলেছে। আপনি হয়তো স্পেনের কাছ থেকে এবারের ওয়ার্ল্ড কাপে খুব হাই স্কোরিং কোনো ম্যাচ দেখেন নাই। টোটাল আলটিমেটলি হচ্ছে তাদের ওয়েরথাবাল ছাড়া অন্য কেউ 2 গোলের দেখাও কিন্তু পায় না। কিন্তু স্পেন না, ওই ম্যাচের মোমেন্টামগুলো তারা আসলে ধরতে পারে, ম্যাচের কোন স্টেজে এসে কী খেলতে হবে সেই কাজটা কিন্তু তারা করতে পারে। এবং এখানে তাদের লাকও কিছুটা ফেভার করছে, না হলে পর্তুগালের এগেনস্টে ম্যাচটা এক্সট্রা টাইমে মিকেল মেরিনোর সেই যেই গোল দিয়ে তারা আজকে এই রাউন্ডে এসেছে, সেটারও কিন্তু বেশ মানে সেই টোটকাটা আলটিমেটলি দে লা ফুয়েন্তের কিন্তু কাজে লাগছে। রড্রির হচ্ছে দুর্দান্তভাবে ফর্মে ফেরা, স্পেনের যে ব্যাকলাইনটা নিয়ে স্পেশালি কথা হয়, সেই ব্যাকলাইনটা এবারের ওয়ার্ল্ড কাপে একটা গোলও কনসিড করে নাই। সেই ব্যাকলাইনের কিন্তু একটা বড় পরীক্ষা হবে। অনেকে হয়তো শুনলেও একটু অবাক হতে পারেন, বাট বেলজিয়ামের অ্যাটাকিং থার্ড এবং তাদের যে আসলে গোলস কন্ট্রিবিউটারের সংখ্যা সেটা নিয়ে নিশ্চয়ই মনে থাকবে যে 2024 সালে যখন স্পেন তারা ইউরোটা জিততো, তখন আসলে কী হয়েছিল, তখন তারা 15টা গোল করেছিল টোটাল ইউরোতে। ইন্ডিভিজুয়াল 10 জন প্লেয়ারের কাছ থেকে কিন্তু সেই 15টা গোল এসেছিল। বেলজিয়াম তাদের তো আসলে ঘুম ভেঙেছে গ্রুপ স্টেজের পর, স্পেশালি লাস্ট 2টা ম্যাচ তারা যেভাবে জিতেছে। সেনেগালের এগেনস্টে ম্যাচটা তাদের কাছে এক্সাম্পল হচ্ছে যেভাবে তারা পিছিয়ে পড়ে কামব্যাক করে ম্যাচটা সিল করলো। আর ইউএসএরটা তো যখন পুরো সব কিছু তাদের এগেনস্টে, বালোগানের ওই ডিসিশনের পর হোম ক্রাউড থেকে শুরু করে সব কিছু, তখন হচ্ছে তাদের ওই একচেটিয়া পারফরমেন্স, সেটা কিন্তু রুডি গার্সিয়ার এই দলটাকে হেল্প করছে। এখন যেই জিনিসটা আসলে তখন বলতে নিয়েছিলাম, 12টা গোল হচ্ছে বেলজিয়ামের টোটাল এবারের টিমের থেকে কিন্তু দেখা গেছে। সেখানে হচ্ছে এই ম্যাচটাও রুডি গার্সিয়া আলটিমেটলি তিনি কী করছেন, কাকে কখন কোথায় ইউজ করছেন, রুডি গার্সিয়ার বদলিগুলোও কিন্তু বেশ ভালোভাবে কাজে লেগেছে এবারের বিশ্বকাপে বলতে গেলে। রোমেলু লুকাকু সেটার সর্বোচ্চ মানে ভালো এক্সাম্পল সেই জায়গাটার মধ্যে হতে পারে। তবে এই জায়গাটা আমদু ওনানার যেই মিসিং ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে বেলজিয়ামকে একটু হলেও ভোগাতে পারে। কেভিন ডি ব্রুইনিয়াকে কখন, কতক্ষণ, কতটুকু সময়ের জন্য রুডি গার্সিয়া ইউজ করবেন, সে
সেটার উপরও অনেক কিছু ডিপেন্ড করতে পারে দিন শেষে এই ম্যাচটার মধ্যে। তবে স্পেন তাদেরকে তাদের কন্ট্রোলড ওয়েতে তারা যেভাবে এবার বিশ্বকাপটা খেলছে সেটার জন্য আলটিমেটলি ফেভারিট হিসেবে হয়তো বা এগিয়ে রাখতে হবে। তবে এই বেলজিয়ামকে যখন কেউ গণায় ধরতো না 2018 বিশ্বকাপের কথা, যেটা বলা হচ্ছে যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন, সেটারই তো আসলে বেস্ট সাকসেসটা ছিল ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলা। সেইটাতে বেলজিয়াম পৌঁছাতে পারবে কিনা সেটার জন্য ম্যাজিক্যাল মোমেন্টের দরকার, যেটা টিয়েলম্যান্স এর আগে ক্রিয়েট করেছিলেন, যেটা হচ্ছে যে আপনার কাতালারি তিনি হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচটাই ক্রিয়েট করলেন। তেমন কোনো মোমেন্টের অপেক্ষাতে কিন্তু আলটিমেটলি বেলজিয়াম থাকবে। তবে দিন শেষে মানে রুডি গার্সিয়া হয়তো বা তার জন্য ইটস ভেরি ভেরি টাফ দেলা ফুয়েন্তের মাস্টার ক্লাসের কাছে নিজেকে টিকিয়ে রাখা। দেলা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর স্পেন যতগুলো টুর্নামেন্ট খেলেছে ওই হিসেবটা যদি করেন, ইউরোতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা এসেছে, নেশনস লিগে একবার চ্যাম্পিয়ন হচ্ছে, একবার ফাইনালে যে তারা টাই ব্রেকারে হেরেছে, এবং এই স্পেনটাই কিন্তু এই দেলা ফুয়েন্তের আন্ডারে 35 ম্যাচ ধরে আনবিটেন। সুতরাং স্পেনের রিসেন্ট ফর্ম, স্ট্যাট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে স্পেন বেলজিয়ামের এগেনস্টে এগিয়ে থাকবে। তবে বেলজিয়াম ডার্ক হর্স কি আরও একবার হবে, আপনারা কি বলেন? অনেক ধন্যবাদ নাবিল খান। স্পেনের কোচ দেলা ফুয়েন্তে তিনি বলছেন যে এই গেমটা স্পেনের জন্য সব থেকে কঠিন ম্যাচ হতে যাচ্ছে এই পর্যন্ত। বেলজিয়াম ইজ এ পাওয়ারফুল টিম, দিজ আর দ্য প্লেয়ার্স হু আর ইউজ টু উইনিং, মানে এই প্লেয়ারগুলো জিতে জিতে অভ্যস্ত। আর অন্যদিকে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলছেন যে এই বেলজিয়ামের পেছনে কিছু মিলিয়ন্স ফ্যান যোগ হয়েছে, কারণ তারা যেভাবে ওই ইউএসএ কে হারিয়েছে, ওই যে ফোলারিন বালোগুন ইস্যুর পরে কিছু সমর্থক তারা তাদের পাশে পাবে। তবে তারা ওই স্পেন নিয়েই ভাবতে চায়। স্পেনকে নিয়ে ভাবা তো আসলে উচিত মনে হচ্ছে। না, স্পেনকে নিয়ে সবাই ভাববে। স্পেনের প্লেইং স্টাইল যেটা, সেইটা তো আসলে অপোনেন্টের জন্য বড় একটা থ্রেট। তারা যেটা হয় যে তাদের পজিশনে বল রাখতে চায়, এবং নাবিল ভাই যেটা বলছে আমি নাবিল ভাইয়ের সাথে একমত। তারা হয়তো থ্রু অফ দ্য টুর্নামেন্ট অনেক বেশি গোল করেনি, বাট একটা দল গোল না করার থেকে আপনি এখন পর্যন্ত গোল কনসিড করেননি। দ্যাট মিনস আপনি যখন একটা ম্যাচে 70% বা 65% বল পজিশন আপনার কাছে রাখবেন, আপনি কিন্তু সেফ জোনে থেকেই কিন্তু আপনি ফুটবল খেলাটাকে শেষ করতে পারছেন। ইভেনচুয়ালি সেই বল পজিশনটা আপনি কোথায় রাখছেন, আপনাদের হাফে না অপোনেন্ট হাফে। ম্যাক্সিমাম দেখবেন কিন্তু অপোনেন্ট হাফেই কিন্তু তারা বলগুলি রাখার চেষ্টা করে, যেটা অপোনেন্টের জন্য যদি তারা বল ওখান থেকে যদি গেইনও করে, গেইন করার পর কিন্তু আবার আপনার অ্যাটাকিং ট্রানজিশন আসতে কিন্তু যে সময়টা লাগে সেই সময়টার ভিতরে কিন্তু আবার স্পেন অর্গানাইজ হয়ে যায়। সো স্পেনের কিন্তু স্ট্রেংথের অনেক জায়গা আছে। হ্যাঁ, ওই স্পেনের একাদশটা মনে হচ্ছে একই রকম থাকবে, মানে যেইভাবে হ্যাঁ, ছিল, আমার মানে কাছে বায়েনা, ওয়ারজাবাল, ইয়ামাল, রাইট, মানে চেঞ্জ দেখছেন, কারণ নিকো উইলিয়ামস তো এখন আসলে ফিট হতে পারেন, এবং মিডফিল্ডে যদি পেড্রো এবং ডেনি অলমোকে দিয়ে হয়তো স্টার্ট করবে, এবং বায়ানা এবং ওয়ারজাবাল এবং লামিন ইয়ামালকে দেখবো। ডিফেন্সে হয়তো পোরোকে দিয়ে স্টার্ট করবে, লেফট ফুলব্যাক এবং রাইট ব্যাকে লেফট ব্যাকে কুকুরেলা থাকবে। সো বিকজ পারো কিন্তু লাস্ট দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক দুর্দান্ত খেলেছে, ভালো খেলেছেন আসলে। হ্যাঁ, সো ডিফেন্সিভ অর্গানাইজেশনে আসলে তাদের সলিডিটি যে কতটা সেটা তো আমরা জানি। কুভার্সি এবং ল্যাপোর্তো কিন্তু দুর্দান্ত করছে, স্পেশালি কুভার্সি ইজ ভেরি ইয়ং প্লেয়ার, বাট দুর্দান্ত করছে। বাট এইখানে একটা জিনিস হলো যে বেলজিয়ামের গোলকিপার নিয়ে একটু কথা বলতে, সেটা কোর্তোয়া তো আসলে এই প্লেয়ারদেরকে ফেস করে। সো তার জন্য একটা আমার কাছে মনে হয় যে একটা বড় স্ট্রেংথের জায়গা বেলজিয়ামের জন্য হবে, বিকজ সবাই এই যে লামিন ইয়ামাল, ওয়ারজাবাল, তাদেরকে সে প্রত্যেক লিগের ম্যাচে কিন্তু সে দেখা যায় থ্রু অফ দ্য লিগে সে এক একজনকে 4-5 করে ফেস করে। সো সেইটা আমার কাছে মনে হয় যে তার জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে কিন্তু ওয়ারজাবালদের জন্য। হ্যাঁ, বিকজ থিবো কোর্তোয়া তো জানে আসলে কোন কে কিভাবে আসলে গোল করতে পছন্দ করে। স্ট্রেংথের জায়গাগুলি কিন্তু কোর্তোয়া আমার কাছে মনে হয় যে যদি একটু সে দাঁড়িয়ে যায়, এটা কিন্তু আবার স্পেনিশদের জন্য কিন্তু একটা কঠিন হতে পারে, যদি এখন পর্যন্ত কোর্তোয়া ওভাবে মেলে ধরে নিয়েছে। কিছু স্ট্যাট বলি, লাস্ট 11টা ম্যাচে স্পেন আর বেলজিয়ামের অ্যাগ্রিগেটেড স্কোর, স্পেন 13, মানে স্পেন 13, বেলজিয়াম 1। বেলজিয়াম খুবই পিছিয়ে আছে মানে এই হিসেবে। আর স্পেন বিগত এই 5 ম্যাচে তো গোল খায়নি। আরও একটা ম্যাচ যেটা বিশ্বকাপের রাউন্ড অফ 16, মানে গত বিশ্বকাপের রাউন্ড অফ 16 মিলিয়ে 10 ঘন্টার বেশি স্পেন কোনো গোল হজম করে না ওয়ার্ল্ড কাপে। কি অদ্ভুত স্ট্যাটস, মানে এই কুকুরেয়া, লাপোর্তে, কুবার্সি, পোরো মনে হচ্ছে কি মানে ক্লিন শিট ধরে রাখবে? একটা প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। ধরে রাখার সম্ভাবনা আছে। আবার একদিক থেকে হলো যে বেলজিয়াম আসলে লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে গোল করেছে, লাস্ট দুইটা ম্যাচে তারা 7টা গোল করে ফেলেছে। সো এটা তো তাদের জন্য বড় একটা স্ট্রেংথের জায়গা। সবথেকে বড় ব্যাপার, রোমেরো লুকাকু যখনই নামছে তখনই সে গোল করছে। হ্যাঁ, তো এইটা তো রোমেরো লুকাকু পার্টিকুলার ডেতে আসলে আপনার দল স্পেন থাকুক আর ফ্রান্স থাকুক, সে সেটা দেখবে না, সে তার গোল করার কাজটা করবে। সো এইটা আমার মনে হয় যে ডেডলকটা এবার ভাঙবে বেলজিয়াম, প্রবাবলি আমার সেটা হতে পারে। বাট যেটা বললাম যে বল পজিশন এত
বেশি রাখে স্পেন, যেটা হয়তো এই ম্যাচে নাও রাখতে পারে, বিকজ আমরা জানি আপনি যদি বেলজিয়ামের স্কোয়াডটা দেখেন সেখানে হয়তো ওনানা খেলবে না, ভ্যানাকেন হয়তো রাস্কেনকে দিয়ে টেলিম্যান্সের সাথে একটা মিডফিল্ড প্যাটার্ন শুরু করবে, সেইখানে কিন্তু তারাও বল পজিশন রাখার চেষ্টা করবে না। প্রেডিকশন আমি বলবো যে অবশ্যই স্পেনের পক্ষে যাবে 2-1 to Spain. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.